ওকে, তো দেখ, ফ্রগ হ্যাভ ওয়েল অর্গানাইজড মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার মধ্যে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাচ্ছিল। সো বোথ মেল ফ্রগ ফিমেল ফ্রগ আলাদা হয়। ওকে, সো মেল রিপ্রোডাক্টিভ অর্গানস কনসিস্ট অফ পেয়ার অফ ইয়েলিস ওভায়েড স্ট্রাকচার। এই দেখো, মেলটা আগে চলে যাই, তারপর ফিমেলটা। এই যে মেলটা, এখানে কি দেখতে পাচ্ছিস? এই যে, আগে ডায়াগ্রামটা বোঝ। এইটা কি? এইটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা। হ্যাঁ, এটা হচ্ছে কি? টেস্টিসটা। দেখতে পাচ্ছিস, এটা একটা টেস্টিস, এটা একটা টেস্টিস। হ্যাঁ, এই টেস্টিস থেকে একটা লম্বা লম্বা টিউব বেরিয়ে দেখেছিস। এই টিউব গুলো কি বলা হয়? ভাষা এফারেনশিয়া। কি বলা হয়? ভাষা এফারেনশিয়া। এই ভাষা এফারেনশিয়া দিয়ে এরা কিডনির সাথে অ্যাটাচড একটা ক্যানেলের মধ্যে এটা ঢুকছে, যে ক্যানেলটার নাম বলা হয় ব্রিডার্স ক্যানেল। ব্রিডার্স ক্যানেল। এই ব্রিডার্স ক্যানেল দিয়ে এটা ইউরেটারে চলে আসছে। ইউরেটার, এই জন্য এদের ইউরেটারকে কি বলা হয়? ইউরোজেন্টাল ডাক্ট। ওয়াই ইউরোজেন্টাল ডাক্ট? হ্যাঁ, ক্যানেলটা আছে। তো ওয়াই ইউরোজেন্টাল ডাক্ট? কারণ কি, ইউরিন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জেনিটাল প্রোডাক্ট দ্যাট ইজ স্পার্ম, এটা যে রিলিজ হচ্ছে, এই জন্য কি বলা হয়? ইউরিনোজেনিটাল ডাক্ট। এটা যদি ফিমেল হতো সেটা হচ্ছে ইউরিনারি ডাক্ট আলাদা আর জেনিটাল ডাক্ট আলাদা ছিল। তো তার মানে এখানে কি, টেস্টিস, টেস্টিস কি তৈরি করছে? স্পাম তৈরি করছে। যে স্পামটা কালেক্টেড বাই দা ভাসা এফারেনশিয়া। ওকে, এন্ড ভাসা এফারেনশিয়া থেকে এটা কোথায় যাবে? ব্রিডার্স ক্যানেল। এই ব্রিডার্স ক্যানেল থেকে এটা কোথায় যাবে? ইউরেটার। ইউরেটার দিয়ে কোথায় চলে যাবে? ক্লোয়াকায় গিয়ে ওপেন হবে। মাথায় ঢুকলো? তো কি বলছে এখানে দেখি, দেখ। So that male reproductive organ consists of pair of eolis, ovoid, testes. টেস্টেস বলেছে। টেস্টেস মানে কি? প্লুরাল। টেস্টিস হলে সিঙ্গুলার হয়ে যেত। So one pair of ovoid structure, oval shaped structure, right? So that is testis, which are found adhered to upper part of the kidney. কোথায় ছিল? কিডনি ঠিক আপার পার্টে ছিল। By double folded peritoneal called mesoarchium. মানে testis connect with kidney by মেসোআর্কিয়াম। ক্লিয়ার? টেস্টিস কি দিয়ে কানেক্ট হচ্ছে কিডনির সাথে? বাই মেসোআর্কিয়াম। নেক্সট, ভাসা এফারেনশিয়া আর 10 to 12 ইন নাম্বার দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য টেস্টিস। তার টেস্টিস থেকে একটা সরু 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 টিউব দেখতে পাচ্ছি, তার নাম্বার হচ্ছে 10 to 12। দ্যাট ইজ ভাসা এফারেনশিয়া দ্যাট এন্টার ইনটু কিডনিস অন দ্য আদার সাইড ওপেন ইনটু ব্রিডার্স ক্যানেল। যেটা কোথায় হচ্ছে? কিডনির মধ্যে ঢুকছে। কিডনির মধ্যে কোন ক্যানেলে ঢুকছে? ব্রিডার্স ক্যানেল। ক্লিয়ার? Finally, it continues with the urogenital duct and comes out the kidney and opens into the cloaca. তাহলে পাথওয়েটা ক্লিয়ার হলো। সো ছোট্ট একটা ইনফরমেশন কি আছে? টেস্টিস, টেস্টিস হচ্ছে ওভয়েড শেপ, মানে ওভাল শেপ, ইয়েলোইশ কালার একটা স্ট্রাকচার, যেটা থাকছে কোথায়? টপমোস্ট পার্ট অফ দা কিডনি। আর কিডনির সঙ্গে যে অ্যাটাচ থাকে বাই দা পেরিটোনিয়াল মেমব্রেন, তার নাম হচ্ছে মেসোআর্কিয়াম। হলো? তো কিডনির সাথে টেস্টিস কিভাবে কানেক্টেড থাকে? বাই দা মেমব্রেন, দ্যাট ইজ মেসোআর্কিয়াম। ক্লিয়ার? So that is collected where testis produce the sperm. The sperm collected by vasa efferentia. The number of vasa efferentia কত? 10 to 12. This vasa efferentia connected with কার সাথে হবে? ব্রিডার্স ক্যানেল। তো ব্রিডার্স ক্যানেলটা কোথায় রয়েছে? কিডনির মধ্যে রয়েছে, কিডনির সাইডে। সো ব্রিডার্স ক্যানেল দিয়ে এটা কোথায় চলে আসছে? ইউরেটার, দ্যাট ইজ ইউরোজেন্টাল ডাক্ট। থ্রু ইউরোজেন্টাল ডাক্ট কোথায় চলে যাচ্ছে? ক্লোয়াকা। সো ক্লোয়াকা ইজ দ্য কমন ভেন্ট অর কমন ওপেনিং, যেখানে জেনারেটাল প্রোডাক্ট, যেখানে ইউনারি প্রোডাক্ট, যেখানে স্টুল, দ্যাট ইজ জেটরি প্রোডাক্ট, এই তিনটে রিলিজ, তাকে কি বলা হয়? ক্লোয়াকা। মাথায় ঢুকলো? তো দ্য ক্লোয়াকা ইজ আ স্মল মিডিয়াম চেম্বার দ্যাট ইজ ইউজড ফর পাসেস ফিকাল ম্যাটার। ফিকাল ম্যাটার মানে স্টুল, ইউরিন অ্যান্ড স্পার্ম টু দ্য এক্সটেরিয়র। ক্লিয়ার হয়ে গেল? এইটুকুই হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এন্ড আরেকটা ছোট্ট জিনিস রইলো, দ্যাট ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সো দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইনক্লুডস দ্য পেয়ার অফ ওভারিজ। এবার ফিমেল স্ট্রাকচারটা দেখে নেন। এখানে চলে দেখ, এটা হচ্ছে ওভারি, এটা পুরোটা কি হচ্ছে? এটা হচ্ছে ওভারি, রাইট? সো ওভারি কি তৈরি করছে? ওভাম তৈরি করছে। সো দিস ওভাম কানেক্টেড বাই, এই যে দেখতে পাচ্ছ এটা কি রয়েছে? এর নাম কি? ওভিডাক্ট। কি বলা হয়? ওভিডাক্ট। ওভিডাক্ট এসে কোথায় ওপেন করছে? ক্লোয়াকা। মানে এর কিডনির ভেতর দিয়ে বা ইউরোজেন্টাল ইউরিনার মানে ইউরেটার, এগুলো দিয়ে কোনো এর গল্প নেই। এই জাস্ট প্রোডাকশন করছে ওভাম, and this ovum collected by oviduct and released where? রিলিজ। এটা কোনো ইউরেটারকে ইউজ করছে না, এই জন্য এদের ইউরেটার আলাদা আর
ওভিডাক্ট আলাদা, এই জন্য এদেরকে ইউরোজেন্টাল ট্র্যাক বলা হয় না। কি হয়েছে? ওভিডাক্ট ভেতরে যাচ্ছে কোথায়? কোথায় ভেতরে যাচ্ছে বাবা? এটা তো এই তো এর সাথে কানেক্টেড, এই যে এটা, এটা তো এর সাথে কানেক্ট, এটা খুলে দেখানো হয়েছে, এটা একটু খুলে সরিয়ে দেখানো হয়েছে, তার মানে এই নয় যে ওটার সাথে কানেক্টেড নেই। কিডনির মধ্যে এরা ঢুকছে না, বুঝলে? So the female reproductive system organs include the pair of ovaries. The ovaries are situated near the kidney and there is no functional connection with kidney. তার মানে আগেরটা যেরকম আমরা ফাংশনাল কানেকশন ছিল, কারণ কি ভাসা এফারেন্সিয়া এন্টার করে যাচ্ছিল কিডনির মধ্যে, তাই না? দ্যাট ইজ আ ফাংশনাল কানেকশন ছিল, এখানে কোনো ফাংশনাল কানেকশন নেই। সো আ পেয়ার অফ ওভিডাক্ট অ্যারাইজ ফ্রম দ্য ওভারিজ এন্ড ওপেনস ইনটু আ ক্লোয়াকাল সেপারেটলি, ব্যাস আর কিছু নেই, ছোটদের গল্প। সো দ্য ম্যাচিওর ফিমেল লে কতগুলো ডিম পারতে পারে? 2500 to 3000 ওভা এট এ টাইম। একটা সময় 2500 থেকে 3000 ডিম লে করে, রাইট? সো ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল। এদের কি হয় না, ডিউরিং রেনি সিজন জেনারেলি কি হয়, মেলসদের ভোকাল স্পট আছে। সো ভোকাল স্পট ওরা কি ফিমেলদের ডাকে, আয় 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 করে ডাকে, করে ডাকে। তো ফিমেল লাফিয়ে টাক 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 সব দৌড়ে চলে আসে। তারপরে কি হয়, দে হ্যাভ দ্য কপুলেটরি প্যাড। সো কপুলেটরি প্যাড দিয়ে তারা কপুলেশনটা করে, এবং সেই সময় কি হয়, মেল রিলিজ দ্য সিমেন, দ্যাট মানে এদের ক্ষেত্রে স্পার্ম থ্রু ইউরোজেনিটাল ট্র্যাক্ট। কোথায়? লিকুইড মানে অ্যাকোয়াটিক বডিতে, জলে, জল লাগবেই। আর ফিমেল কি রিলিজ করছে? ওভাম। এই জন্য রেনি সিজন লাগবে, জল ছাড়া হবে না। দেন এই ওভাম এন্ড স্পার্ম কোথায় চলে, আচ্ছা জলটা স্ট্যাগনেন্ট ওয়াটার হতে হবে, নদীর মধ্যে জল ভেসে চলেছে, সে তো সব স্পার্ম ওভাম ভেসে চলে যাবে। তো স্ট্যাগনেন্ট ওয়াটার জেনারেলি এরা পছন্দ করে, ওখানেই হবে। তো স্পার্মের ওভাম কোথায় জলে চলে গেল। এবার এই স্পার্মের ওভামটা ফিউশন করে। সো দ্যাট ইজ হোয়াই ফার্টিলাইজেশন টেক্স প্লেস আউটসাইড অফ দ্য বডি। এই জন্য কি বলা হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। হিউম্যান বিং এর ক্ষেত্রে আলাদা, ইন্টারনাল ফার্টিলাইজেশন, স্পার্ম ওভাম ফিমেল বডির মধ্যে ফার্টিলাইজ করে, তো দ্যাট ইজ ইন্টারনাল ফার্টিলাইজেশন। সো ফ্রগের ক্ষেত্রে কি হবে, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ক্লিয়ার হলো? and fertilization takes place in water, জলের মধ্যে ফার্টিলাইজেশন হয়। আচ্ছা, ডেভেলপমেন্ট ইনভলভ লার্ভাল স্টেজ, দ্যাট ইজ ট্যাডপোল লার্ভা, ছবি এঁকে আমরা দেখিয়েছিলাম। তো ট্যাডপোল লার্ভা লাইফে প্রথমে কি হচ্ছে, লার্ভাল স্টেজ আছে ট্যাডপোল লার্ভা, যাকে দেখতে অনেকটা ফিশের মতো, ছবি এঁকে দেখিয়েছিলাম, মনে পড়ে? সুন্দর একটা স্ট্রাকচার এঁকেছিলেন করে। এরকম দেখতে ট্যাডপোল লার্ভা, তোর মতো নয়, গুগল করে তার মতো সমান করছিস কেন? তো এই ট্যাডপোল লার্ভা গুলোর মধ্যে কি হয়, লেজ থাকে। হ্যাঁ, লেজের মধ্যে ফিনস মতো স্ট্রাকচার, অনেকটা ফিশের মতো দেখতে হয়, সুইম করতে পারে এরা। তো লাইফে ট্যাডপোল লার্ভা দেখতে পাওয়া যায়। সো একটা লাইফ ফর্ম থেকে আরেকটা লাইফ ফর্ম ডিফারেন্ট হয়। লাইক যেমন ক্যাটারপিলার টু বাটারফ্লাই। তো ক্যাটারফ্লাই কে কখনো, ক্যাটারপিলার যেটা, সেটা বাটারফ্লাই হবে কেউ দেখে বুঝতে পারে? বাড়িতে দেখবে আলু বা কোনো ফল পচে গেলে হোয়াইট কালারের ম্যাগট হয়, ছোট 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 সাদা সাদা পোকা হয়ে যায়। হ্যাঁ, নিমাটোড মতন ছোট 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 নড়তে থাকে। তো বাট সেটা হচ্ছে ফ্লাই এর লার্ভা, কিছুদিন পর মাছি হয়ে উড়ে চলে যাবে। তো তার মানে এগুলো কি মেটামরফোসিস। তো ওয়ান লাইফ ফর্ম টু অ্যানাদার লাইফ ফর্ম, একবারে মানে মরফোলজিক্যালি ডিফারেন্ট হয়ে যায়। ককরোচের বাচ্চা যদি তোরা দেখে থাকিস, ককরোচ বাড়িতে ম্যাক্সিমাম লোকের বাড়িতে থাকে, ছোট ককরোচের দেখবি পাখনা থাকে না, ঘুরে ঘুরে বেড়ায়। যখন পাখা উড়ে, পাখনা গজিয়ে যায় 11-12 মাসে, উঠতে থাকে, তখন বড় ককরোচ হয়ে যায়, তখন ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিক আছে। তো ওয়ান লাইফ ফর্ম টু অ্যানাদার লাইফ ফর্ম, দ্যাট ইজ মেটামরফোসিস। সো ফ্রগেরও কিন্তু মেটামরফোসিস হয়। So, যারা অফস্প্রিং মানে যারা ইয়াঙ্গার জেনারেশন আর যারা ওল্ডার হয় মানে অ্যাডাল্ট যারা তাদের সাথে মানে মরফোলজিক্যাল ডিফারেন্স, ছোটবেলায় তোকে যেরকম দেখতে ছিল, তুই বড়বেলা সেমই আছিস, শুধু সাইজে বেড়েছিস। তোর ছোটবেলায় 2টি হাত ছিল, 2টো পা ছিল ছিল, একটা মাথা ছিল ছিল, বুদ্ধি কম ছিল, ঠিক আছে, আলাদা কথা, তখনও এখনো আছে, এটা বড় কথা না, সেটা বাড়েনি। হ্যাঁ, তো ছোটবেলায় মরফোলজিক্যাল মানে বাইরে থেকে এক্সটার্নাল স্ট্রাকচার যেমন দেখতে ছিল তোর, না আমারও সেম, শুধু তোর দিয়ে কেন বলবো। তো মরফোলজিক্যাল স্ট্রাকচার বাইরে থেকে যা ছিল বড় হয়ে তাই আছে আমাদের, শুধু সাইজে বেড়ে গেছে, গ্রোথ হয়েছে, বাড়ছি। দেখো মাম্মি কেন হরলিক্স খেয়েছি, তাই তো। ও বনবিটা খেয়েছি, মেঘনা খাসনি না, ওই জন্য বাড়ি বেড়েছিস কম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা বুঝলে।
তো ব্যাপারটা হচ্ছে গ্রোথ হয়েছে, সাইজে বেড়েছে, এই জন্য আমাদের একটা লাইফ ফর্ম আর একটা লাইফ ফর্মের মধ্যে ডিফারেন্স কিছু নেই। তো আমাদের মেটামরফোসিস নেই। ফ্রগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেটামরফোসিস। এই ট্যাডপল থেকে কি তৈরি হয়ে যায়, সুন্দর করে যে ব্যাংকটা এঁকেছে, জিম করা ব্যাংকটা ও যে এঁকেছে, কত সুন্দর একটা ব্যাংক হয়ে গেছে। এইটা ব্যাংক হয়ে যেতে পারে, মানে বুঝতে পারছিস। কেউ এর যে লার্ভাল পিরিয়ডে এরকম ছিল কেউ বলতে পারবে? বলতে পারবে না। ওকে, এইটুকু ক্লিয়ার হলো। সো হোয়াট ইজ মেটামরফোসিস? হোয়েন ওয়ান লাইফ ফর্ম টু অ্যানাদার লাইফ ফর্ম হচ্ছে, লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ আসছে, তাকে কি বলা হচ্ছে? মেটামরফোসিস, যেটা ট্যাডপোল থেকে। আর দেখো ট্যাডপোল আন্ডারগোজ মেটামরফোসিস ইন দ্য ফর্ম অফ অ্যাডাল্ট। মেটামরফোসিস করে এটা কি হয়, অ্যাডাল্ট ফর্মে চলে যায়। সো ফ্রগস আর বেনিফিশিয়াল। এই দেখো এবার খেলাটা যেটা বলছিলাম, তখন গল্প করছিলাম, তোরা ভাবছিস মজা করছিস স্যার। ফ্রগস আর বেনিফিশিয়াল ফর ম্যানকাইন্ড বিকজ দে ইট ইনসেক্টস। ইনসেক্ট খেয়ে ফেলে, বিকজ মোস্ট অফ দ্য ইনসেক্টস হার্মফুল ফর ফিল্ড। কোন ধরনের ফিল্ড? প্যাডি ফিল্ড বা কোনো ধরনের ভেজিটেবল। ইনসেক্ট গুলো কি করে, নষ্ট করে দেয়। তো ফ্রগ তাদের খেয়ে ফেলে, তাহলে সেগুলো আমাদের ফ্রগ কি হলো, বন্ধু হয়ে গেল। অ্যান্ড প্রোটেক্ট দ্য ক্রপ, ক্লিয়ার হলো। Frog maintains the ecological balance because they serve as an important link of food chain. ফুড চেন তোরা ছোটবেলায় পড়েছিস, মনে পড়ে? একটা গ্রাস, গ্রাস থেকে খাচ্ছে গ্রাসোফার, গ্রাসোফার eaten up by the frog, ফ্রগ কে আবার কে খাচ্ছে? সাপের ছোবল। দেখিসনি ভোটের সময় ঘুরে বেড়াচ্ছিল, এক সাপ ছিল না, জল নড়াও নই, বালি মোড়াও নই, জাত গোখরো। আরে মিঠুন দাদা, কিছুই জানিস না, না মজা করেও জানিস না। মিঠুন দাদা বলতো না, আমি জল ধরা নই, বালি ভরা নই, জাত গোখরো, এক ছোবলেই ছবি। ওই সাপ। তো যাই হোক, তো ওই স্নেক, ওই স্নেক নয়, নর্মাল স্নেক। তার মানে কি হলো, প্রথমে ইনসেক্ট, ইনসেক্ট কে খেলো ফ্রগ, ফ্রগ কে খেলো স্নেক, আবার স্নেকেরও এবার কে গুরুদেব আছে, কে? হক। আসবে টুক করে চলে নিচে, ইগাল আসবে টুক করে চলে যাবে, ধরো একটা ফুড চেন হচ্ছে। তার মানে এই যে ফ্রগ, সেও একটা ইকোসিস্টেমের পার্ট, একটা ফুড চেনের পার্ট মেনটেন করছে। তুই যদি ফ্রগ পৃথিবী থেকে গায়েব করে দিস, কি হবে? ইনসেক্ট গুলো লাফাবে, ইনসেক্টের রাজত্ব বেড়ে যাবে। ইনসেক্ট বেড়ে গেলে ক্রপের উপর এফেক্ট করবে। জানিস তো একটা একটা ইনসেক্ট আছে, তার নাম হচ্ছে পঙ্গপাল বলে বাংলায়, আর এটা হচ্ছে লোকাস্টা। মানে কয়েক মিলিয়ন আসে, কয়েক মিলিয়ন ট্রিলিয়ন একসাথে আসে। হ্যাঁ, আর যখনই আসে 5-6 দিনের মধ্যে পুরো বিঘার পর বিঘা জমি নষ্ট করে দেয়। হ্যাঁ, ওরা খুব ডেঞ্জারাস ক্রপ বা ইনসেক্ট। তো দেখো, এটুকু ক্লিয়ার হলো। ইন সাম কান্ট্রিজ দ্য মাস্কিউলার লেগ অফ ফ্রগ ইউজ ফর দ্য ফুড বাই দ্য মেন। আহা, কি সুন্দর ব্যাপারটা। মাস্কিউলার যে স্ট্রাকচারটা, মানুষ খায় তো, সেই জন্য আমি মজা করিনি, এই তো খেতে পারিস। মানুষই খায়, ইনসার্টই বলছে দেখ, মাস্কিউলার লেগটা খায়। দেখ এই লেগটা দিয়ে কি করে, চিকেন, মানে চিকেন বারবার চলে আসছে। ফ্রগ পকোড়া, ফ্রগ ডামস্টিক, ঠিক আছে, ফ্রগ হেভেন, এরকম সুন্দর 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 নাম দিয়ে মার্কেটে চলবে। আমি এটা ভাবছি রেস্টুরেন্ট করবো, ডেলিশিয়াস ফ্রগ ফুড, আর ডিফারেন্ট ডিফারেন্ট। কেমন হবে? ফ্রগ রেজালা, ফ্রগ এন্ড স্নেক। হ্যাঁ, নামটাও এরকম হবে। না এরকম দেবো না, নামটা দেবো ফুড চেন। মানে ইনসেক্টও পাবি তুই গেলে, ফ্রগও পাবি, এইসব রেকর্ডই হচ্ছে। সো দ্য নেক্সট পার্ট যে চ্যাপ্টারটা পড়বো, দ্যাট ইজ অ্যানিম্যাল কিংডম। আচ্ছা, 5টা কিংডম বায়োলজি ক্লাসিফিকেশনে দেখেছিলাম কি কি? মনেরা, ফাঙ্গি, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেল। তো এই 5টা কিংডমে অলরেডি 3টে কিংডম আমরা পড়ে নিয়েছি। কি কি পড়ে নিয়েছি আমরা? মনেরা পড়ে নিয়েছি, ফাঙ্গি পড়ে নিয়েছি, প্রোটিস্টা পড়ে নিয়েছি। আর ভাইরাস, ভাইরাস যেগুলো, সেগুলো তো 5 কিংডম ক্লাসিফিকেশন আন্ডারে করা হয়নি, কারণ এগুলো সেলের প্রপার্টি ক্যারি করে না। তো অ্যানিমেল কিংডম আলাদা করে পড়তে হবে, আর একটা পড়তে হবে প্ল্যান্ট কিংডম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা স্টার্ট করছি অ্যানিমেল কিংডম, পরে প্ল্যান্ট কিংডম পড়ব। অ্যানিমেল কিংডম, এই যে অ্যানিমেল কিংডম করা হয়েছে, এইটা একটু ডিটেলসে পড়তে হবে। কি পড়তে হবে? এদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, মানে ক্যারেক্টার গুলো কি, কাকে, কার বডিতে কি কি আছে, কি ব্যাপার, এই অ্যানাটমি, মরফোলজি, এগুলো আমরা শিখবো। আচ্ছা, এগুলো কিছু বেসিস আছে। কি কি বেসিস আছে, এইখান থেকে স্টার্ট হবে। লেভেলস অফ অর্গানাইজেশন, মানে এই অ্যানিমাল কিংডমের মধ্যে কেউ হয় টিস্যু লেভেল, কেউ সেলুলার লেভেল, কেউ সেলুলার লেভেল, কেউ হয় টিস্যু লেভেল, কেউ হয় অর্গান লেভেল। মানে কি, প্রথমে সেল লেভেল, মানে পুরো বডিটাই সেল দিয়ে তৈরি।
ছোট ছোট সেল দিয়ে তৈরি, বাট দিস সেলস আর নট ডিপেন্ডেন্ট ইচ আদার, দ্যাট ইজ সেলুলার লেভেল। যখন এই সেলগুলো অনেকগুলো সেল একসাথে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, দ্যাট ইজ টিস্যু লেভেল। তারপরে অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি করবে, দেন অর্গান লেভেল, এন্ড ফাইনালি অর্গান সিস্টেম লেভেল, রাইট? ধীরে ধীরে প্রথমে যে অর্গানাইজেশন ছিল দ্যাট ইজ সেলুলার লেভেল, তারপরে কি আসবে টিস্যু লেভেল, তারপরে কারা আসবে অর্গান, তারপরে অর্গান সিস্টেম। আমাদের মধ্যে অর্গান সিস্টেম যেরকম আমাদের এক্সক্রিটরি সিস্টেম, দ্যাট ইজ কিডনি আছে, ইউরেটার আছে, ইউরেথ্রা আছে, ইউরিনারি ব্লাডার আছে। আমাদের ধর রেসপিরেটরি সিস্টেম, আমাদের ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিওলস আছে, লাংস আছে। তো দ্যাট ইজ দ্য সিস্টেম। লাংস ইজ আ অর্গান, বাকি নিয়ে সিস্টেম করছে। সো অর্গান সিস্টেম লেভেল। সো ইনিশিয়াল স্ট্রাকচার যেটা স্টার্ট হয় দ্যাট ইজ দ্য সেল লেভেল। তারপরে কারা আসে টিস্যু, ধীরে ধীরে সেলগুলো ডিপেন্ডেন্ট হয় ইচ আদার, তাকে বলা হয় টিস্যু লেভেল। তারপরে কি হয় অর্গান লেভেল, ফাইনালি অর্গান সিস্টেম। আচ্ছা, এইটা একটা ছোট্ট ইনফরমেশন আছে বলি। পৃথিবীতে ফার্স্ট যে লিভিং অর্গানিজম এসেছিল তারা কারা? ব্যাকটেরিয়া। বলেছিলাম ব্যাকটেরিয়া ইজ দ্য ফার্স্ট লিভিং অর্গানিজম যারা অ্যারাইজ করেছে। সো ব্যাকটেরিয়া ইউনিসেলুলার কি ছিল কি মাল্টিসেলুলার ছিল? ইউনিসেলুলার ছিল। ব্যাকটেরিয়ার পরে ইভলভ করলো কারা? প্রোটিস্টা। প্রোটিস্টা ইজ দ্য ইউনিসেলুলার অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ, বাট ইউক্যারিওটিক। আর ব্যাকটেরিয়া কি ছিল? ইউনিসেলুলার, প্রোক্যারিওটিক। এইবার এই যে প্রোটিস্টা এলো, প্রোটিস্টার মধ্যে ইউক্যারিওটিক প্রপার্টি চলে এলো। প্রোটিস্টা এটা তো সিঙ্গেল সেল স্ট্রাকচার, তাই না? ওদের একটা মোড অফ নিউট্রিশন কি ছিল? ফ্যাগোসাইটোসিস, রাইট? সো প্রোটিস্টায় মোড অফ নিউট্রিশন কি ছিল? ফ্যাগোসাইটোসিস। সো দ্য লার্জেস্ট অ্যানিমাল যারা ছিল সাইজে একটু বড় হবে, তারা সবসময় কি করলো? স্মলেস্ট অ্যানিমাল গুলোকে কি করলো? ফ্যাগোসাইটোসিস করলো। প্রবলেম, যারা ছোট ছোট সাইজে তাদেরকে কারা ফ্যাগোসাইটোসিস করছে? লার্জেস্ট গুলো। তখন যারা ছোট ছিল তারা ডিসাইড করলো আমরা এমন কিছু করতে হবে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। তো দেন দ্য স্মলেস্ট সেল গুলো তারা ডিসাইড করলো আমরা যদি একসাথে থাকি অনেকগুলো মিলে, তখন কি হবে? আমরা এর থেকে সাইজে বড় হয়ে যাব, তখন আমাদের গিলে খেতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াই ফার্স্ট সেল লেভেল অর্গানাইজেশন স্টার্টেড। এন্ড এইখানে কি হলো? বেসিক্যালি ইচ সেলস আর ইন্ডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট ইচ আদার। যেরকম হয় না কলকাতায় যে ফ্ল্যাট বাড়িগুলো, সবাই নিজের নিজের উপর করে চলে, কেউ কাউকে এত ইয়ে করে না, মানে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্ল্যাট সব থাকে, 5-6টা-7টা ফ্যামিলি, 8টা-10টা ফ্যামিলি থাকে। হ্যাঁ, উপর তলায় মরে গেল, নিচের তলা খবর পায় না, এরকম ব্যাপার। চুরি হচ্ছে উপরে হোক না, আমি তো লক করে বসে রয়েছি, এরকম ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্ট কেউ কারোর উপর না। তো তার মানে কি, এই যে সেল লেভেল অর্গানাইজেশন ফার্স্ট যারা এলো দ্যাট ইজ পরিফেরা। ভালো করে বুঝবে এভলিউশন। তারপর আমরা এনসিটি আসছি। সো দেন পরিফেরা এসে গেল। এখানে কি হলো? ইচ সেলস আর ইন্ডিপেন্ডেন্ট, তার নিজের মতো থাকলো, দ্যাট ইজ সেল লেভেল অর্গানাইজেশন। তো এরপরে এরা বললো আরো এইরকম থেকে লাভ কি আছে, একসাথে থাকছি অথচ সবাই নিজের মতো থাকতে হচ্ছে। তখন তারা ডিসাইড করলো যে আমরা যদি লেবারে ডিভিশন করে নিই, তার মানে ধর কেউ ভালো রান্না করতে পারে, একটা ফ্ল্যাটে 50 জন আছে, 50টা ফ্যামিলি আছে, হয়তো 10 জন মহিলা আছে ভালো রান্না করতে পারে, বা পুরুষ আছে ভালো রান্না করতে পারে। জেনারেলি পুরুষরাই ভালো রান্না করে, বড় বড় শেফ পৃথিবীতে পুরুষই হয়। যাই হোক, তো ভালো রান্না করতে পারে। আমরা কি করলাম? সেই 10 জনকে রান্নার দায়িত্ব দিয়ে দিলাম। 5 জন আছে যারা ঘরদোর ভালো মোছামুছি করতে পারে, তাদেরকে বললাম তোমরা ক্লিনিং এর দায়িত্ব নিয়ে নাও। আর 8-10 জন আছে বডি বিল্ডার, তাদেরকে বললাম তোমরা প্রোটেকশনের দায়িত্ব নিয়ে নাও। বডি বিল্ডারকে একবার পড়ে গেলে উঠতে পারবে না, কেসটা মুশকিল। তাদেরকে দায়িত্ব দিলাম ডিফেন্সে। বুঝতে পারলি? তার মানে লেবারে যদি ভাগ করে দিই কেমন হবে? তো ওটা বেটার হবে। তো অ্যানিমেলের ডিসাইড হলো যে ঠিক আছে আমরা লেবারের ডিভিশন করে ফেলি। মানে তখন কি ডিপেন্ডেন্ট হয়ে গেল সবাই সবার উপর। এরপরে গ্রুপটা যারা এলো তারা নিডারিয়া। এরা কারা?
নেক্সট যে ফাইলামটার নাম হচ্ছে নিডারিয়া। এই নিডারিয়া গ্রুপে দেখা গেল লেবারের ডিভিশন, মানে কিছু সেল আছে যারা রিপ্রোডাকশন করে, কিছু সেলস আছে যারা ডিফেন্স করবে, কিছু আছে যারা ফুড কালেকশন করবে, হ্যাঁ এরকম করে কিছু আছে যারা ক্লিনিং করবে, এরকম করে পুরো সিস্টেমটাকে ওরা অর্গানাইজড করবে কলোনি ফর্ম করে। তো তাহলে এরা আস্তে আস্তে সেল থেকে টিস্যু লেভেল অর্গানাইজেশন দিকে যাচ্ছে ধীরে ধীরে। নিডারিয়ার পর এবার যেটা হয়, তার একটা বাড়ি যেরকম আগে দেখবি, বলো। বডিতে এরকম কিছু সেলস আছে হ্যাঁ। আর বডিতে অল টাইপ সেলস সেলস আছে বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট, বুঝলি? ধর 5 জন বসছি, 5 জন আমরা নিজের মতো খাবার দাবার আনি, নিজের মতো খাই, বাট থাকি এক জায়গায়। শুধু আমাদের হেল্পটা কি হয়, একসঙ্গে থাকলে আমাদের কেউ খেতে পাচ্ছে না, আর কিছু না, পরই ফেলা। তার নিডারিয়া তারপরে এলো। নিডারিয়ায় কি হলো, সবার কাজ ভাগ করে নেওয়া হলো। এবার যেটা হয়, ধর একটা বাড়ি আগে দেখবি 51 পরিবার ছিল না, এখন পাওয়া যায়, এখন সব নিউক্লিয়ার, ছোট 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 ছোট, মানে বিয়ে হয়েছে কি না হয়েছে 1.5 মাসের মধ্যে বলবে যাই হোক, আলাদা ফাঁকা হতে হবে, বেশি রান্না করতে হবে, খাটতে হবে, কেস আলাদা। তো এটাও ঠিক সেরকম ঝগড়াঝাটি শুরু হলো। কিরকম, যারা ডিফেন্স করছিল বলে পৃথিবীতে সব থেকে বেশি কাজটা আমি করি, যে রান্না করছিল সে আমি বেশি খাটি, তখন এটা তো আরেকটা কি হলো, ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে। সে রান্না না করলে তুই খেতে পাবি না, মানে লাইক দ্যাট আর কি, সে ফুড কালেকশন না করলে ও পাবে না, ডিপেন্ডেন্ট পুরো হয়ে থাকতে হচ্ছে। তখন কিছু সেল ভাবলো, মানে কিছু ও সেল বললো যে না, আমরা এমন একটা সিস্টেম তৈরি করি পুরোটাই সব নিজে পারবো, কিন্তু মাল্টি সেলুলার স্ট্রাকচার থাকছে, মানে পুরোটা একটা অর্গানাইজড হবে আরো ভালো। দেন কিছু সেল এখান থেকে আলাদা হয়ে অর্গানিজম তৈরি করার চেষ্টা করবে। তুই ভাব, তোকে হঠাৎ করে পাঠিয়ে দিলাম ইউএসএ, ভাগিয়ে দিলাম, তুই সেখানে গেলি, প্রথমে গেছিস, কেউ তোকে চেনে না, তুই কাউকে চিনিস না, তোর কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আসছে, তোর অনেক প্রবলেম আসছে, তো তোর সার্ভাইভ করাটা চাপ হয়ে যাবে একটু, তাই না? এবার ধর তুই থেকে গেলি একবার সুন্দর করে, এবার আমি চলে যাবো, আমি তো তোর থেকে সব জেনে যাবো, শিখে যাবো, আমার অ্যাডাপটিভ ফিচারসটা অনেক বেটার হয়ে যাবে, হবে কি হবে না? তো যে কোনো এনভায়রনমেন্টে ফার্স্ট যারা যাবে তারা কি হবে, পারিশ করতে বেশি পারবে না। তারপরে ওরা যখন প্র্যাকটিস করে শিখতে থাকবে, নেক্সট যারা যাবে তারা ওর থেকে শিখে আরো পারিশ করে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক তেমন এই রেডিয়ার পরের গ্রুপ যারা এলো, তারা একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলো, তার নাম হচ্ছে টিনোফোরা। এই টিনোফোরার প্রবলেম কি, এরা খুব বেশি ফ্লারিশ করতে পারলো না, বেসিক্যালি স্মলেস্ট ফাইলাম হয়ে গেছে, ছোট্ট কয়েকজন ফ্লারিশ করলো, খুব একটা বেশি ফ্লারিশ করতে পারলো না, বাট দে আর কার্নিভোরাস, দে ক্যান সোর্স বায়োলুমিনেসেন্স, রাইট? তারা ট্রান্সপারেন্ট হয়, এরা অনেক অনেক ইউনিক ফিচার্স বডিতে নিয়ে এলো, বাট খুব বেশি ফ্লারিশ করতে পারলো। তো এটা তো চলছে, এরাও কি একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ লিভিং করার হচ্ছে, চেষ্টা করলো। তারপরে টিনোফোরার পর এই এরিয়া থেকে কিছু স্পিসিস ভাবলো যে টিনোফোরা তো এগুলো ঠিকঠাক পারছে না, এবং কিছু কিছু ডেভেলপমেন্ট করেছে, ভালো কথা। এবার আমরা যদি এমন কোন মানে প্রপার্টি খুঁজি, ধর ছোট অর্গানিজম, সে যদি বড় অর্গানিজমের মধ্যে ঢুকে বসে থাকে, তখন কি তাকে খেতে পারবে? ধর এই এই সেলটা, এই একটা ছোট্ট সেল, এই যদি বড় কারোর মধ্যে ঢুকে বসে থাকে, ও থাকছে তার মতোই থাকুক না, কিন্তু বড় কারোর মধ্যে ঢুকে বসে থাকে, তখন তো বড়টাকে খেতে পারছে না, মানে সে সার্ভাইভ করে যাচ্ছে। তারপরে যে পৃথিবীতে সিস্টেমটা এলো, দ্যাট ইজ প্যারাসিটিক। বলে বাহ, এটা তো সব থেকে ভালো, যে ভাই এখন তোরা যে রুলটা ফেলে করছিস, বা আমার খাবার দিচ্ছে, খাচ্ছিস ঘুমাচ্ছিস, খাচ্ছিস ঘুমাচ্ছিস, প্যারাসিটিক ফর্ম, মানে অ্যাকচুয়ালি প্যারাসিটিজম নয়, প্যারাসিটিজম ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে হয়, কিন্তু তোরা মোডটাকে সেইভাবে নিয়ে গেছিস, মানে হয় না, লাইফের মোড হচ্ছে একটা, মোড হচ্ছে এখন হচ্ছে ফিলিং ফ্যান্টাস্টিক মোড, ফিলিং সরল, ফিলিং হ্যাপি, এটা হচ্ছে ফিলিং প্যারাসিটিক মোড। লাইফে চলছে এখন এই স্টেজ, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, যে যা বলছি বলুক, কি মাস্টার বলার বলবে, হ্যাঁ কি আছে তার কাজ, কি বলারই কাজ, বা আমার বলার বকছি বকুক, আমার তো ইনস্টাগ্রাম করার কাজ করি, আমি গেম খেলার কাজ, গেম খেলি। মানে তোরা এখন কোন মোডে আছিস, সেই প্যারাসিটিক মোডে, জানিস না নিজেদের রেস্ট্রাকশনই করে চলেছিস। কারণ কি হচ্ছে, খাওয়া দিচ্ছে, খাচ্ছিস, বাড়িতে ঘুমাচ্ছিস, বাবা নিয়ে আসছে খাবার, খাইয়ে দিচ্ছে, আবার একটা টেনশন করে দিচ্ছে, হ্যাঁ সারাদিন চলছে শিখবিস। এই করতে করতে নিজের ডিপেন্ডেন্সিটা শিখতেই পারছিস।
আমাকে নিজে করতে হবে, নিজে কি করতে হবে সেই শিখতে পারছিস না। কেসটা কি হলো, এর পরের যে গ্রুপটা এলো তারা হলো প্ল্যাটি হেলমিনথিস, আমি সব লিখিয়ে দেবো, আগে জিনিসটা জাস্ট গল্পটা শুনুন। অ্যান্ড নেক্সট গ্রুপটার নাম হলো নিমাটোডা বা নিমাটো হেলমিনথিস। এই গ্রুপ দুজন কি ডিসাইড করলো যে আমরা প্যারাসিটিক ভাবেই থেকে যাবো। মোস্ট অফ দ্য স্পিসিস আর প্যারাসাইটস। তারা অন্যের বডির মধ্যে ঢুকে বসে থাকলো, খাবার পেলো, চুপচাপ বসে থাকলো। বাট এদেরও একটা প্রবলেম, যে প্রবলেমটা তোদেরও আসবে। প্রবলেমটা কি, যখন হোস্ট মরে যাচ্ছে এদের গল্প শেষ। তুই ভাব, একটা 80 বছরের বুড়োর মধ্যে একটা প্ল্যাটিহেলমিনথিস বা নিমাটোডাকে ঢুকে পড়লো। যেদিন ঢুকলো দুদিন পরে বুড়ো, আড়াই। তা বুড়ো মরে গেলে বা বুড়ি মরে গেলে কি হবে? প্যাথোজেনের গন, প্যাথোজেনের তো গন। তাহলে এও তো মরলো। ও হয়তো তুই মাটিতে পুঁতে দিবি বা পুড়িয়ে দিবি, তাহলে সেও গেল। তার মানে এদের একটা বড় প্রবলেম আসলে, হোস্ট মরে গেলে প্যারাসাইট বাঁচবে কি করে। ওদের ক্ষেত্রে তুই প্রবলেম, হোস্ট মানে কারা বুঝতে পারছিস? যারা তোকে খাবার দিচ্ছে, হ্যাঁ, বড় করে রেখেছে, সবকিছু দিচ্ছে, তাদের অবর্তমানে কি করে সার্ভাইভ করি ভেবে দেখেছিস? একবার 5 মিনিট ভাববি সারাদিন। কারণ আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এমন হতে হবে যে আমি করতে হবে, সেই জায়গায় যেতে হবে। হ্যাঁ, আর ওদের যেতে গেলে তো তাকে ভেক্টর লাগবে। সবাই তো ভেক্টর পায় না, ঢুকে তো পড়েছিল, বুঝলি। এবার কিছু কিছু চলে যায়, কিছু কিছু যেতে পারে না। তো এক্ষেত্রে প্রবলেম এলো। তখন তারা ডিসাইড করলো যে না ভাই, আমার এমন সিস্টেম তৈরি করতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারবো এবং কারোর উপর ডিপেন্ডেন্সি না নিই। মাথায় ঢুকলো, যেটা তোদের বডিতেও আসবে, মানে তোদের সিস্টেমে ঢুকবে, তোদের ইন্ডিপেন্ডেন্ট মোড আসবে কিছুদিন পর, 5-6 বছর 7 বছর পর। কেউ ফুচকা বেচছে, কেউ ঠেলা বেচছে, ইন্ডিপেন্ডেন্ট। মানে ফুচকায় ফল বেচছে, মানে ওই সব বেচাবেচি আর কি চলছে আর কি। তো ইন্ডিপেন্ডেন্ট মোড যখন এলো, এরপরে ফার্স্ট যে গ্রুপটা এলো অ্যানিলিড, বুঝলে। অ্যানিলিডা একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলো, এবং অ্যানিলিডা অনেক ক্যারেক্টার ফ্যাক্টর এলো, এরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারলো। যেই এরা ইন্ডিপেন্ডেন্টলি কমপ্লিটলি ভালো থাকতে পারলো, পরে যে গ্রুপটা এলো ভয়ঙ্কর বড় গ্রুপ, দ্যাট ইজ আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এই গ্রুপটা হচ্ছে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। পৃথিবীর সব থেকে বেশি স্পিসিস আছে এই গ্রুপে, ইনসেক্টস। আর্থ্রোপোডা গ্রুপে অ্যারাউন্ড 80,000 অফ স্পিসিস আছে, 80,000 অফ স্পিসিস। অ্যানলিডাটা এরাও প্যারাসাইটিক মোডও কিছু লিভ করলো, কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিও নিজের বডিতে নিয়ে এলো, বুঝলে। যেমন লিচ, এরা প্যারাসিটিক, কিন্তু এরা চালাক, এরা একটু প্যারাসাইট, মানে বডির বাইরে থাকছে, রক্ত খেয়ে বেরিয়ে যাচ্ছে, ভেতরে ঢুকছে না। পোস্ট মরলো মরলো, আমি আবার একজন চলে যাবো, একটু প্যারাসিটিক মোড। আর একটা কি করলো এরা, ইন্ডিপেন্ডেন্ট মাছ, লিচ না মানে আর্থওয়ার্ম, ইন্ডিপেন্ডেন্টলি মাটির মধ্যে সুন্দর করে বাঁচতে পারলো, কারোর উপর ডিপেন্ডেন্ট হলো না। So, অ্যাস্কেলমেন্থিস অ্যানিলিডের মতো নয়, আলাদা। অ্যাস্কেলমেন্থিস বডির মধ্যে ঢুকে পড়ে, সেটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট। এন্ডো, লিভার ওয়ার্ম, ফ্ল্যাট ওয়ার্ম, আমরা সব আসবো, আমরা জাস্ট গল্পটা বলছি। so platinum. অ্যাস্কেলমেন্থিস প্ল্যাটিনিয়াম মোরলেস সেম, শুধু মরফোলজিক্যাল কিছু ডিফারেন্স আছে, অ্যানাটমিক্যাল কিছু ডিফারেন্স আছে, বলবো আমরা। তো তারপরে কারা এলো, সব থেকে লার্জেস্ট ফ্লারিস্ট হওয়া ফাইলাম, দ্যাট ইজ দ্য আর্থ্রোপোড। আর্থ্রোপোডে অনেক ক্যারেক্টার, রেসপিরেশন করবে, বুক গিল আছে, বুক লাং আছে, ট্রাকিয়া আছে, স্পারাকেল আছে, হ্যাঁ, সো গিলস আছে, মানে লট অফ ক্যারেক্টার এখানে চলে এলো। তার এক্সক্রিশন করতে হবে, এক্সক্রিশনের জন্য ওদের আছে গ্রিন গ্ল্যান্ড, ওদের আছে কক্সাল গ্ল্যান্ড, বুঝলে, ম্যালপিজিয়ান টিবিউল, মানে মাল্টিপল মাল্টিপল ক্যারেক্টার সব, মানে একটা অর্গানিজমের মধ্যে মাল্টিপল নেই, ভেরিয়াস অর্গানিজমের মধ্যে ভেরিয়াস ভেরিয়াস ক্যারেক্টার আসা শুরু হলো। দেন তার ওদের মধ্যে কম্পাউন্ডাইজ, কম্পাউন্ডাইজ মানে আমরা বলেছিলাম সিম্পলাই কম্পাউন্ডাইজ, মনে পড়ে, ছোট 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 মটিরিয়া দিয়ে, মানে এদের অনেক ক্যারেক্টার এরা গ্যাদার করতে পারলো, কারা? আর্থ্রোপোড। আর্থ্রোপোডের পর এবার তারা ডিসাইড করলো শুধু ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার গ্যাদার করলে হবে না, ক্যারেক্টার শুড বি কম্প্যাক্ট অ্যান্ড স্ট্রঙ্গার হতো, ভালো ক্যারেক্টার আসতে হবে, রাইট, এবং সেটা অনেক বেটার হতো। তো তারপরে এলো এইভাবে মোলাস্কা। মোলাস্কার পর আরো স্ট্রং ক্যারেক্টার নিয়ে এসলো ইকাইনোডারমাটা। ইকাইনোডারমাটার পর যারা এলো পৃথিবীতে, তার হেমিকর্ডাটা।
তারপরে এলো ভার্টিব্রা, সরি কর্ডাটা, কর্ডাটা। এই কর্ডাটা গ্রুপটাই সব থেকে কম্প্যাক্ট ক্যারেক্টার। লাংস আছে আলাদা, কিডনি ফর এক্সক্রিশন, সার্কুলেশনের জন্য হার্ট, মানে স্পেসিফিক ক্যারেক্টার এবং ওয়েল অর্গানাইজড অর্গান সিস্টেম নিয়ে এরা থাকে। আমরা এটার মধ্যেই বিলং করি, তাই তো? এবার বুঝলে ব্যাপারটা, মানে বেসিক গল্পটাই, মোড অফ নিউট্রিশন দিয়ে ইভলিউশনটা বোঝালাম, সবকিছু খাওয়া দাওয়ার গল্পটা বললাম আমরা। তার মানে এখানে টোটাল 11 কি আছে, আচ্ছা তবে একটা লিস্ট বানাবো, টোটাল 11 ফাইলামের নাম লিখে ফেলবো। কিংডম অ্যানিমেলিয়া, রাইট? এই অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে ফাইলাম আমরা পড়েছিলাম, মনে পড়ে? কিংডম সাবডিভাইডেড ইনটু ফাইলাম, ফাইলাম সাবডিভাইডেড ইনটু কি ক্লাস, ক্লাস সাবডিভাইডেড ইনটু অর্ডার, অর্ডার থেকে ফ্যামিলি, ফ্যামিলির পর জিনাস, তারপর স্পিসিস। তো এখানে আমাদের সিলেবাস আছে ফাইলাম গুলোই পড়তে হবে, আর অর্ডারের শুধু ক্লাস করতে হবে, অর্ডারের আন্ডারে ক্লাস করবেন। তো ফাইলাম গুলোর নাম লিখে ফেলি সিকোয়েন্সিয়ালি, প্রথম থেকে লেখো। ফার্স্ট ফাইলাম ইজ দ্য পরিফেরা, এইভাবে সিকোয়েন্সিয়াল লিখবি, কারণ অনেকগুলো প্রপার্টি এর আন্ডার লিখে দেবো আমরা। সেকেন্ড ফাইলামের নাম হচ্ছে নিডারিয়া। থার্ড ফাইলাম হচ্ছে টিনোফোরা। ফোর্থ হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। ফিফথ হচ্ছে নিমাটোহেলমিনথেস, আর এটাকে নিমাটোডা বলা হয় বা অ্যাসকেলমিনথেসও বলা হয়। সিক্সথ হচ্ছে অ্যানলিডা। সেভেন্থ হচ্ছে আর্থ্রোপোডা। এইট হচ্ছে মোলাস্কা। নাইন হচ্ছে ইকাইনোডারমাটা। 10 হচ্ছে হেমিওডাটা। 11 হচ্ছে করাটা। 11 ফাইলাম আন্ডার অ্যানিমেল কিংডম। আমাদের এই সব ফাইলামের 7টা 8টা 5টা 6টা এনশিয়ারতে যেগুলো আছে সেই ক্যারেক্টার গুলো মাথায় রাখবে। ক্লিয়ার? চলো, হ্যাঁ বন্ধ কর। বিফোর দ্যাট এই ডায়াগ্রামটা ড্র করব, আমরা পড়বো। যখন এটা লাইফে স্টার্ট, এটা কি, এটা হচ্ছে ওভাম। ওভাম আর এটা হচ্ছে স্পার্ম। এরকম সুন্দর একটা স্পার্ম করে চলে গেল, ফিউশন হলো। ওভাম আর স্পার্ম ফিউজ করলে ফার্স্টে কি হবে, জাইগোট ফর্ম হবে। জাইগোটটা আরো ডিভাইড করবে, 8 to 16 সেল একটা স্টেজে যাবে, যাকে বলা হয় মরুলা। এই মরুলাটা এরকম একটা সেল মাস, একটা সেল মাস যার মধ্যে এরকম 8 থেকে 16টা সেল থাকবে। এই মরুলাটা আরো ডিভাইড করবে, ডিভাইড করে কিসে কনভার্ট হবে, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্টে। এই ব্লাস্টুলার মধ্যে আমরা এখন 3টে লেয়ার জেনারেলি আমাদের মধ্যে দেখতে পাই। এইখানে দুটো জিনিস জানতে হবে, কারোর বডির মধ্যে 3খানা সেপারেট লেয়ার হয়, কারোর বডির মধ্যে 2টো সেপারেট লেয়ার হয়। কারো বডির মধ্যে কি হয়, 3টে সেপারেট লেয়ার হয়, কারো বডির মধ্যে 2টো সেপারেট লেয়ার। তো যার
এই তিনটে সেপারেট লেয়ার বুঝতে পারছিস? কোন তিনটে? এইটা একটা বাইরে, এটাকে বলা হয় এক্টোডার্ম, তারপরে মাঝে একটা দেখতে পাচ্ছিস, এটা কি? মেসোডার্ম, আর ভেতরটা কি? এন্ডোডার্ম। তিনটে ডেফিনেট লেয়ার দেখতে পাচ্ছিস। এই তিনটে লেয়ার যাদের থাকবে তাদেরকে কি বলা হয়? ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। ক্লিয়ার হলো? তো দোজ হ্যাভ থ্রি লেয়ার ইন দ্য ব্লাস্টোপ্লাস্টে। তো ব্লাস্টোসিস্টে তিনটে লেয়ার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাদের কি বলা হচ্ছে? ট্রিপ্লোব্লাস্টিক। আর যাদের এই তিনটে থাকছে না, কি থাকছে? যাদের এই তিনটে থাকছে না তাদের ক্ষেত্রে কি হবে কেসটা? তাদের ক্ষেত্রে অনলি টু লেয়ার, রাইট? এই দুটো লেয়ার আছে। কোন লেয়ারটা আর কোন লেয়ারটা দেখতে পাচ্ছিস? তার মানে একটা ইয়েলো আর একটা গ্রিন। তার মানে এক্টোডার্ম আর এন্ডোডার্ম আছে। তাদের কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। তো ট্রিপ্লোব্লাস্টিক আর ডিপ্লোব্লাস্টিক ক্লিয়ার হলো। সো মরুলা ফরমেশনের পর যে ব্লাস্টুলাটা তৈরি হয়, কারোর বডির মধ্যে কি থাকে? তিনটে লেয়ার থাকে। মানে এই ব্লাস্টুলা স্টেজে দেয়ার ইজ থ্রি লেয়ার, দ্যাট ইজ ট্রিপ্লোব্লাস্টিক। এই থ্রি লেয়ার ফ্রম দ্য আউটসাইড, দ্যাট ইজ এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম। আর যদি কারো ক্ষেত্রে দুটো লেয়ার থাকে, দ্যাট ইজ অনলি এক্টোডার্ম এন্ড এন্ডোডার্ম, দ্যাট ইজ ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। বাট হিউম্যান বিং এর ক্ষেত্রে এটা কি হয়? ট্রিপ্লোব্লাস্টিক। আর বাকিদেরও ট্রিপ্লোব্লাস্টিক। কাদের কাদের হয় সেটা আমরা পরে আসছি। মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? তো ব্লাস্টিক লেয়ার ক্লিয়ার, মানে জার্মিনাল লেয়ার গুলো ক্লিয়ার তো? আচ্ছা, এই যে তিনটে লেয়ার কেন? দেখো, এরা কিছু না কনফিডেন্টলি, ধর এক্টোডার্ম, এ শুধু নার্ভাস সিস্টেম তৈরি করবে, স্কিন তৈরি করবে। মেসোডার্ম কানেক্টিভ টিস্যু তৈরি করবে। এন্ডোডার্ম জেনারেলি অর্গান গুলো তৈরি করে। সো দে আর স্পেসিফিক ফাংশন, মানে দে হ্যাভ স্পেসিফিক ফাংশন। মানে এক্টোডার্ম থেকে কি তৈরি হচ্ছে? তোর স্কিন তৈরি হবে, নার্ভাস সিস্টেম তৈরি হবে। এন্ডোডার্ম থেকে কি তৈরি হচ্ছে? অর্গান তৈরি হচ্ছে। মেসোডার্ম থেকে অর্গানও তৈরি হয়, মেসোডার্ম থেকে কানেক্টিভ টিস্যু তৈরি হয়, যেমন হার্ট মেসোডার্ম লেয়ার থেকে আসে, ব্লাড মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়, বোন মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। সো কানেক্টিভ টিস্যু অরিজিন ফ্রম দ্য মেসোডার্ম লেয়ার। কখনো একডার্ম থেকে হার্ট তৈরি হবে না। তার মানে কিছুটা হলেও এরা কি ডিটারমাইন্ড হয়ে গেল। ক্লিয়ার? এবার তিনটে টার্মিনোলজি জানতে হবে। এই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মের এই তিনটে, ধর কারোর বডিতে এই তিনটে লেয়ারই আছে। এই যে এটা কি দেখতে পাচ্ছিস? এটা বাইরেটা কি? একটো, আর এটাও একটো, এটাও কি? এই বাইরেরটা ইয়েলোটা মানে কি? একটো। ইয়েলোটা মানে কি? একটোডার্ম। আচ্ছা, যেটা পিঙ্ক কালার এটা কি? সরি, মেসোডার্ম, তাই তো? তাহলে এখানে একটা পিঙ্ক দেখতে পাচ্ছিস, আবার এখানে একটা পিঙ্ক দেখতে পাচ্ছিস, মেসোডার্ম। আর যেটা ভেতরে গ্রিন কালারটা কি? এন্ডোডার্ম। তার মানে এর এখানে এন্ডোডার্ম এটা, এর এখানে এন্ডোডার্ম এটা, তাই তো? তো সবার পয়েন্টিং গুলো ক্লিয়ার হলো। এইবার তিনটে ডেফিনেশন আসতে হবে। দেখ, একটা ছোট ছোট ডিফারেন্স আছে। এই যে ফার্স্ট ডায়াগ্রামটা, এখানে তিনটে লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, থ্রি লেয়ার্স ইজ দেয়ার। বাট দেয়ার ইজ নো বডি ক্যাভিটি। কোনো ক্যাভিটি নেই, ফাঁকা এরিয়া নেই। সো দেয়ার ইজ নো বডি ক্যাভিটি। তার মানে এই ডায়াগ্রামটাকে আমরা বলতে পারি আসিলোমেট। Those have three layer,
কি কি লেয়ার আছে? ectoderm, endoderm, mesoderm, but no body cavity is there. তাকে আমরা কি বলবো? আসিলোমেট। মানে যাদের বডি ক্যাভিটি থাকবে তাদের কি বলবো? আসিলোমেট অর্গানেল। আচ্ছা, দোজ হ্যাভ বডি ক্যাভিটি। এই দেখ, এই মেসোডার্ম লেয়ারের মধ্যে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছিস, ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছিস তো? এটা ক্যাভিটি। তার মানে এই অর্গানিজমটাকে আমরা কি বলতে পারি? এই অর্গানিজমটা কি বলতে পারি আমরা? সিলোমেট অর্গানিজম। তো ডিফিনেশন যদি বলা হয় সিলোম, হোয়াট ইজ সিলোম? হোয়াট ইজ সিলোম? সিলোমটা কি? দেখো, a body cavity which is originate from body cavity which is originated from mesoderm layer and also surrounded by it called, আচ্ছা আ লেখার দরকার নেই, দা লেখ, দা লেখ, প্রথমটা দা করলে দা বডি ক্যাভিটি কর, called সিলোম। তাহলে সিলোম হচ্ছে একটা বডি ক্যাভিটি যেটা তৈরি হচ্ছে কোথা থেকে? ফ্রম দা মেসোডার্ম লেয়ার which originate from the mesoderm and also surrounded by it, রাইট? মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হচ্ছে আর মেসোডার্ম দিয়ে ঘেরা রয়েছে, তাই তো? কেন মেসোডার্ম দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছিস? এই দেখ, এই ডায়াগ্রামটা লক্ষ্য কর। এই ডায়াগ্রামে কি রয়েছে? পিঙ্ক কালার স্ট্রাকচারটা কি? দ্যাট ইজ মেসোডার্ম। পুরো চারদিকে মেসোডার্ম লেয়ার দিয়ে ঘেরা রয়েছে, মেসোডার্মের মধ্যেই রয়েছে। সো দ্যাট ইজ হোয়াই দিস ইজ সিলোম। আর একটা হয় ফলস সিলোম। এই কেসটা হচ্ছে সিউডোসিলোম। সো কাকে সিউডোসিলোম বলছে? দেখ, এখানে কটা লেয়ার দেখতে পাচ্ছিস? মেইনলি থ্রি লেয়ারই আছে, ectoderm, endoderm, mesoderm আছে, বাট দ্য বডি ক্যাভিটি সারাউন্ডেড বাই দ্য ইয়েলো কালারটা দিয়ে, তাই না? ectoderm দিয়ে ঘেরা রয়েছে। সো ডেফিনেশনটা লিখি, হোয়াট ইজ সিউডোসিলোম? লেখো ফ্র্যাগমেন্টেড বডি ক্যাভিটি। এখানে দেখ, বডি ক্যাভিটি ফ্র্যাগমেন্টেড না, টুকরো টুকরো হয়ে গেছে না? এখানে বডি ক্যাভিটি কি ছিল? কন্টিনিউয়াস। যখনই ফ্র্যাগমেন্টেড বডি ক্যাভিটি দেখবি তার মানে সিউডোসিলোম। তো ফ্র্যাগমেন্টেড বডি ক্যাভিটি originated from mesoderm but surrounded by ectoderm called pseudocoelom or false coelom। এটা দেখা যায় কাদের ক্ষেত্রে? নিমাটোডায় দেখা যায়, বা নিমাটো হেলমিনথিস যেটা আছে, বা অ্যাস্কি হেলমিনথিস, একই জিনিস। নিমাটোডা, অ্যাস্কি হেলমিনথিস, নিমাটোডা, এটা যদি বলতে পারিস। আর সিলোম তো আছেই প্রচুর জনে, সেগুলো আমরা আসবো। আসিলোমেটও আছে। আসিলোমেট যেটা হচ্ছে বডি ক্যাভিটি আর মানে নেই, মানে যারা ডিপ্লোব্লাস্টিক হবে তাদের তো মেসোডার্ম লেয়ারই নেই, তাহলে থিওরিটিক্যালি তারা কি? আসিলোমেট। আবার ট্রিপ্লোব্লাস্ট হয়েও মেসোডার্ম নেই, সেটাও আসিলোমেট। মানে
মেসোডাম আছে বাট বডি ক্যাভিটি নেই, এটা আসিলোমে। এইটুকু বুঝতে পারলাম। সো সিলোম, আসিলোম, সিডোসিলোম ক্লিয়ার হলো। হোয়াট ইজ সিলোম? Coelom means the body cavity which is present within the mesoderm and also surrounded by mesoderm and produced from the mesoderm, তাকে কি বলা হয়? সিলোম। যদি বডি ক্যাভিটি ফ্র্যাগমেন্টেড হয়, produced from the mesoderm but surrounded by ectoderm, that is false coelom or pseudocoelom। যদি বডি ক্যাভিটি না থাকে তখন তাকে কি বলবো? আসিলোমেট অর্গানিজম। আসিলোমেট অর্গানিজম। এটু ক্লিয়ার? ওকে। আর একটা হয় সিমেট্রি, বডি সিমেট্রি। দেখ, ধর এরকম একটা অর্গানিজম, তাকে যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটতে পারছিস? ইয়েস অর নো? সো যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, এটা কি বলতে পারি? রেডিয়াল সিমেট্রি। আবার একটা অর্গানিজম দেখ, এটা জিতু, জিতুর ছবি হচ্ছে। হয়ে গেল। এই জিতু হয়ে গেল। হ্যাঁ, তো এইটা যদি আমি এইভাবে কাটি, দেখ লম্বালম্বি কাটতে পারি, একটা অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, হ্যাঁ কি না? সো একটি সিঙ্গেল অ্যাক্সিস দিয়ে কাটতে পারি, এই জন্য এটাকে আমরা কি বলি? বাইল্যাটারাল সিমেট্রি। আগেরটা ছিল যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটতে পারছি, আর এটা একমাত্র একটা সিঙ্গেল অ্যাক্সিস দিয়ে কাটা যায়। এই পথে কাটা যাবে? কাটা যাবে না, ইকুয়াল ভাগ হবে না, বুঝলি? অনলি সিঙ্গেল অ্যাক্সিস দিয়ে আমরা কাটতে পারি, এটাকে আমরা কি বলি? বাইল্যাটারাল সিমেট্রি। আর একটা হচ্ছে এই একটা অর্গানিজম, একে কি কোনো অ্যাক্সিস দিয়ে কাটা যাচ্ছে? পাচ্ছে? পাচ্ছে না, দ্যাট ইজ আসিমেট্রি। সিমেট্রি নেই, তাহলে বুঝতে পারলে ছবিটা খুব সুন্দর হয়ে যায় না? বোঝা গেল ব্যাপারটা? কাকে সিমেট্রি, মানে সিমেট্রি গুলো ক্লিয়ার হলো? কি হলো? হুম? হ্যাঁ, এবার ঠিক আছে। এতক্ষণে হাত ছাড়া, হাত, হাত, হাত কাটা যেত। আচ্ছা, হাতটা দিয়ে দিন, এগুলো ভালো লাগছে না। হুম, নেই নেই, আমার কাছে ফ্রক ছিল তাই দিয়ে দিলাম। Interspecies people. হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। ফগের হাত, মুরগির পা। ব্যাস, এবার ঠিক আছে। তো ব্যাপারটা বুঝলি? তো তিনটে জিনিস ক্লিয়ার হলো, সিমেট্রিটা ক্লিয়ার হলো। তো আসিমেট্রিক হতে পারে, বাইল্যাটারাল সিমেট্রি হতে পারে, রেডিয়াল সিমেট্রি হতে পারে। আবার সিলোমেটের জায়গায় সিডোসিলোমেট, আসিলোমেট, আর একটা হচ্ছে সিলোমেট। আর ওদিকে কি বলা হয়েছিল? সেল লেভেল, টিস্যু লেভেল, আর অর্গান লেভেল, আর অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন। ক্লিয়ার? আর একটা হলো ট্রিপ্লোব্লাস্টিক আর ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম। ক্লিয়ার? ঠিক আছে, এইগুলো ভালো করে পড়ে আসবে। আমরা
এই যে সিকোয়েন্সটা লিখেছি পরের দিন আমরা লিখবো এদের মধ্যে কারা কারা। আচ্ছা একটু লিখে দিই এটা। দেখ এই যে পরিফেরা, এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। পরিফেরা, এই পরিফেরার মধ্যে কারা বাইল্যাটারাল সিমেট্রি, কারা হচ্ছে আমাদের না, প্রথমে আমরা এক একটা করে করি। হ্যাঁ, প্রথমে বাইল্যাটারাল আর রেডিয়ালের গল্পটা আসে। না, ডিপ্লোপ্লাস্টিক ট্রিপ্লোপ্লাস্টিক গল্পটা আসে। তো দেখ, পরিফেরা থেকে টিনোফোরা, এরা কি ডিপ্লোপ্লাস্টিক। ফ্রম দ্য প্ল্যাটিহেলমিনথেস টু অল, এরা কি ট্রিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার? ফ্রম পরিফেরা টু প্ল্যাটিহেলমিনথেস all are acylomid. স্পেসিফিক্যালি প্ল্যাটিহেলমিনথেস, ওয়াই? কারণ প্ল্যাটিহেলমিনথেস স্পেসিফিক্যালি কেন বলছি, প্ল্যাটিহেলমিনথেসে তিনটে লেয়ার আছে, রাইট? দেয়ার ইজ থ্রি লেয়ার অলদো বডি ক্যাভিটি অ্যাবসেন্ট। দ্যাট ইজ ওয়াই প্ল্যাটিহেলমিনথেসটাকে স্পেসিফিক্যালি আমরা কি বলবো, আসিলোমেট। এছাড়াও যদি তোকে জিজ্ঞাসা করে পরিফেরা আসিলোমেট, নিডারিয়া আসিলোমেট, টিনোপোরা আসিলোমেট, বিকজ দে হ্যাভ নো বডি ক্যাভিটি অ্যান্ড দে হ্যাভ নো মেসোডাম অলসো। মেসোডাম নেই মানে বডি ক্যাভিটি তৈরি হবে না। তাহলে বাকি তিনটেও হচ্ছে তোর আসিলোমেট। কিন্তু স্পেসিফিক্যালি যদি তোকে জিজ্ঞাসা করা হয় এটা আসিলোমেটের নাম বলো, তুমি প্ল্যাটিহেলমিনথেস বলবে, বিকজ প্ল্যাটিহেলমিনথেস কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ থ্রি লেয়ার, ectoderm, endoderm, mesoderm. Although mesoderm present, but there is no body cavity. আচ্ছা, এই যে গ্রুপটা রয়েছে, এই নিমাটোডা বা নিমাটোহেলমিনথেস, এটা হচ্ছে সিউডোসিলোমেট। আর এইখান থেকে বাকি যা রয়েছে, মানে ফ্রম অ্যানিলিডস টু কডেট, all are the সিলোমেট। ক্লিয়ার হলো? তার মানে এই চারটে দুটো প্রপার্টি ক্লিয়ার হয়ে গেল। পরিফেরা টু প্ল্যাটিহেলমিনথেস অল আর ডিপ্লোপ্লাস্টিক, প্ল্যাটিহেলমিনথেস পরে নিমাটোডা, মানে প্ল্যাটিহেলমিনথেস পর্যন্ত নয়, পরিফেরা টু নিডারিয়া টিনোফোরা, ফ্রম দ্য প্ল্যাটিহেলমিনথেস টু পুরো কর্ডাটা পর্যন্ত অল আর ট্রিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার হয়ে গেল? তারপরে বললাম আমরা কি আসিলোমেট কারা। ফার্স্ট তিনটে যেহেতু কোনো মেসোডাম নেই, সো আসিলোমেট স্পেসিফিক্যালি প্ল্যাটিহেলমিনথেস। সিডোসিলোমেট কে নিমাটোহেলমিনথেস বা নিমাটোডা, রেস্ট অফ দেম অল আর সিলোমেট। তাহলে এগুলো সব কি সিলোমেট অর্গানিজম, তাই তো? এগুলো সব কি সিলোমেট অর্গানিজম। এবার সিমেট্রি। দেখ, পরিফেরার মধ্যে আসিমেট্রিও পাওয়া যায়, রেডিয়াল সিমেট্রিও পাওয়া যায়। পরিফেরার মধ্যে এই যে পরিফেরা দেখতে পাচ্ছ, রেডিয়াল প্লাস আসিমেট্রি, এটা পাওয়া যায়। নিডারিয়াতে আর টিনোফোরা, নিডারিয়া এন্ড টিনোফোরা এদের মধ্যে কি পাওয়া যায়, রেডিয়াল সিমেট্রি। ওকে, রেডিয়াল সিমেট্রি। ফ্রম প্ল্যাটিহেলমিনথেস টু অল, এগুলো হচ্ছে
bilateral symmetry. Bilateral symmetry. আর এইখানে একটা স্পেসিফিক প্রপার্টি আছে, সেটা হচ্ছে এইটা, ইকার্ডার্মাটা। এই ইকার্ডার্মাটা হচ্ছে যখন তারা লার্ভা থাকে, লার্ভাল স্টেজ বা ইয়াং স্টেজে, তারা হয় বাইলেটারাল সিমেট্রি। যখন তারা অ্যাডাল্ট হয়ে যায় তখন তারা আবার রেডিয়াল হয়ে যায়। অ্যাডাল্টের সময় তারা কি হয়, রেডিয়াল সিমেট্রি হয়ে যায়। বুঝতে পারলে? বাকি প্রপার্টি গুলো আমরা নেক্সট দিন পড়বো, মানে মেইনলি পরিফেরা থেকে যে প্রপার্টি গুলো নেক্সট দিন পড়বো। ইন্ট্রোডাকশনটা তোমরা পড়ে নেবে ভালো।